ঠিক সেই সময় চন্দ্রিমা ছোড়াটা মাটি থেকে তুলে আকাশে উঁচিয়ে ধরে। মাকে স্মরণ করে ছুটে গিয়ে আঘাত করে সেই পিশাচের বুকে। জয় মা কালী, জয় মা কালী। একবার নয়, দুবার নয়, ক্রমাগত আঘাত করে এবং তারপর তার বুকটাকে ফালাফাল করে দেয়। কালো চাপ চাপ রক্তে ভিজে যায় সে, চিৎকার করে ওঠে এবং এক মুহূর্তের মধ্যে অর্জুনের গলাটা ছেড়ে দেয়। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। শুভ্রদীপ হালদারের লেখা মৃত্যু পিশাচ। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সৌভিক। বিভিন্ন চরিত্রে বুবাই, সুপ্রিয়, দেবা, পম্পা, সুমনা, বর্ণালী, দিব্যেন্দু, রাজ, গোরা এবং আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প, শুভ্রদীপ হালদারের লেখা মৃত্যু পিশাচ। তোকে আমার দিব্যি, বিয়ে তোকে করতেই হবে। আমরা তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি, আর তার সাথেই তোকে বিয়ে করতে হবে। আমি তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, আমি বিয়ে করব না। অর্জুন, আজ তোকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। হয় বিয়ে করবি, না হয় আমাদের দুজনের মুখাগ্নি করবি। এই আমি বলে রাখলাম। অর্জুন মায়ের এই প্রকার কথায় অবাক হয়ে যায়। কি করবে সে? মা আজ তাকে এত বড় কথা বলেছে, সে কিভাবে তার মায়ের কথা ফেলবে? কিন্তু সে তো বিয়েও করতে চায় না। তুমি কি সত্যি জানো না কেন আমি বিয়ে করতে চাইছি না? আর একটাও কথা নয়, এখন আমি যা বলছি সেটা শোন। আমরা ঠিক করেছি তোর বিয়ে দেবো এই মাসেই, পাত্রী রেডি। তোর বাবা এখন ব্যবসার দায়িত্ব তোকে দিয়েছে। মানুষটার বয়স হচ্ছে, আর আমি বা কতদিন এই হেসেল ঠেলবো বলতে পারিস? এবার আমি তোর বাবা বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে চাই। বৌমার হাতে সংসারের ভার তুলে দিতে চাই, কিন্তু তুই তো এসব বুঝবি না, তাই না? অর্জুন কিছু বলে না, মার কথাগুলো শুনে যায় মুখ বুজে। শোন, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তোর বোনকে বলে দিয়েছি তুই আজই চলে যা তোর বোনের বাড়ি। সেখানে গিয়ে কয়েকদিন থেকে মেয়েটাকে দেখে আয়। আমি তোকে হলপ করে বলছি, ওই মেয়েই তোর বউ হওয়ার যোগ্য। মায়ের কথা শোন বাবু। বেশ, তোমরা যখন চাইছো আমি যাব বোনের বাড়ি। তোমাদের খুশির জন্য আমি সব কিছু করতে পারি। আজ বিকেলে ট্রেন ধরে তুই বোনের বাড়ি চলে যা, আমি বলে দিয়েছি তিথিকে, বুঝলি? ঠিক আছে। সময় মতো স্টেশনে পৌঁছে অর্জুন দেখল ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ট্রেন ছাড়তে আর মাত্র 10 মিনিট। কামরার মধ্যে প্রবেশ করে নিজের জন্য বরাদ্দ সিটে গিয়ে বসল সে। কামরাটিতে লোকজন তেমন নেই। ঘড়িতে 5:10। ট্রেন একটা হুইসেল দিয়ে নিজের যাত্রা শুরু করল। অর্জুন ব্লুটুথ হেডফোনটা অন করে মোবাইলের সাথে কানেক্ট করল। নিজের প্রিয় প্লেলিস্টটিকে প্লে করে চোখ বন্ধ করল। গন্তব্য সিরাজনগর। গান শুনতে শুনতে কখন দু চোখ লেগে যায় অর্জুনের, তা সে টেরও পায়নি। কাঁচা ঘুমটা ভেঙে যেতে সে চোখ খুলে দেখে ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই সিরাজনগরে ঢুকবে।
ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এক নিমেষে পুরো জলটা শেষ করে ফেলে সে। আবারও একটু ঘুমোতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে একটা দৃশ্য থেকে আঁতকে ওঠে অর্জুন। তার সামনের আপার সিট থেকে ঝুলছে দুটো পা। ট্রেনের খোলা জানলা দিয়ে শীতল বাতাস এসে নাড়িয়ে দেয় তাকে। হৃদস্পন্দন খানিকটা বেড়ে যায়। চোখ দুটো ভালো করে রোগড়ে সে দেখে, এই পা দুটো কার? কে তুমি? এভাবে পা ঝুলিয়ে রেখেছো কেন? কোনো উত্তর আসে না। ট্রেনটা একবার ঝাঁকুনি দিতে একটা গোল মতো কিছু একটা আপা সিট থেকে গড়িয়ে এসে পড়ে অর্জুনের পায়ের কাছে। অর্জুন ভয় ভয় সেটা দুই হাতে তুলে নিতেই যা দেখল তা দেখে ওর হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এ কি? এ তো মানুষের কাটা মুন্ডু। অর্জুনের মাথা কাজ করছে না। এসব কি? মানুষ? তার মুন্ডু এখানে কিভাবে এলো সেটা সে বুঝে উঠতে পারল না। তার চোখ গেল সেই কাটা মুন্ডুটার দিকে। বিশ্রী এক হাসি তার ঠোঁটের কোণে লেগে আছে। কাটা মুন্ডুটি যেন বিদ্রুপ করছে অর্জুনকে দেখে। অর্জুন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেখানেই জ্ঞান হারায়। অর্জুনের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করল টিকিট কাউন্টারের ঘরে। আস্তে 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 চোখ খুলুন। আচ্ছা, কি হয়েছিল আপনার? অর্জুন ধীরে ধীরে উঠে বসে। একটু জল দেবেন প্লিজ? ভদ্রলোক এক গ্লাস ঠান্ডা জল এনে দেন। অর্জুন জলটা খেয়ে শুকিয়ে আসা গলাটা ভিজিয়ে নিল। অনেক ধন্যবাদ আপনাকে। আগে বলুন তো আপনার ঠিক কি হয়েছিল? অর্জুন পুরো ঘটনাটা বলতে গিয়ে তার গলাটা খানিকটা কেঁপে যায়। ট্রেনে ট্রাভেল করার সময় এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আজ। উফ, সেই দৃশ্যের কথা মনে করলেও আমার গা শিউরে উঠছে। একটা কাটা মাথা এসে পড়ে আমার পায়ের কাছে, তারপর একটা মুন্ডহীন শরীর। কাটা মুন্ডটা হাতে নিতেই ভয়ে আমি জ্ঞান হারাই। আর কিছু আমার মনে নেই। কুল ডাউন, কুল ডাউন। এমন তো হতেই পারে যে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন বা আপনার হ্যালুসিনেশন হয়েছে। জানি না যেটা দেখেছি সেটা হ্যালুসিনেশন নাকি বাস্তব। যাকে অনেকটা দেরি হয়ে গেল, আপনাকেও খানিকটা বিরক্ত করলাম। এখন উঠি। আচ্ছা বেশ, আপনি যাবেন কোথায়? আমি লোকনাথপুর যাব। আচ্ছা চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এখন তো আর ট্রেন নেই, আবার ট্রেন আছে সেই রাত 8:20-তে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি মৃন্ময় চ্যাটার্জি, এই স্টেশনের একমাত্র স্টেশন মাস্টার। আর আপনার নামটা? আমি অর্জুন হালদার। আচ্ছা, এখানে কি কোনো বিশেষ কাজে এসেছেন? হ্যাঁ, আমার বোনটাকে একটু দেখতে এসেছি। ওর শ্বশুর বাড়ি লোকনাথপুর। আচ্ছা চলুন, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার গাড়ি পাবেন না। পথ তো অনেকখানি, এই ভর সন্ধ্যাবেলা যাওয়াটাও ভীষণই দুষ্কর। মৃন্ময় তাকে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে নিয়ে যায়। সিরাজনগর খুব ছোট্ট একটা জায়গা। সন্ধ্যের পর সেই পথে লোকজনের সংখ্যা কমে যায়, গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। টোটো স্ট্যান্ডে এসে তারা দেখে একজন টোটো চালক তড়িঘড়ি করে বাড়ি ফেরার জন্য টোটো স্টার্ট করতে যাচ্ছিল। সেই সময় মৃন্ময় তাকে গিয়ে বলল, দাদা, লোকনাথপুর যাবেন? লোকটি একবার আর চোখে দুজনকে দেখে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাব। আচ্ছা, কত ভাড়া? 150 টাকা। কি দাদা, আপনিও না হ্যাঁ একা পেয়ে যা তা বলছেন নাকি? 100 টাকায় চলুন। টোটো চালকের সাথে কিছুক্ষণ দামাদামি করে শেষ পর্যন্ত 100তেই তাকে রাজি করায় মৃন্ময়। ঠিক আছে ঠিক আছে, দেবেন দেবেন। অর্জুনকে বিদায় দিয়ে সে ফিরে আসে স্টেশনে। পিছে সড়ক দিয়ে ছুটে চলেছে টোটো। পথে দুধারে
ঘন অরণ্যে ছায়া পড়েছে রাস্তার উপর। আজ পূর্ণিমা, আকাশে বৃত্তাকার চাঁদটাকে বেশ দেখাচ্ছে, যেন কোনো রূপসী নারীর চোখের মণি। দাদা আর কতক্ষণ? টোটো চালক কোনো আর উত্তর দেয় না। এক মনে সে টোটো চালিয়ে যায়। একটা শব্দ, শীষের শব্দ, অর্জুনকে যেন একেবারে অবাক করে দেয় বিষয়টা। এমন নির্জন পথে শীষের শব্দ কোথায় থেকে আসছে? অর্জুন আর একবার ডাক দেয়। কি দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন না? আর কতক্ষণ লাগবে? অর্জুন দুই হাত দিয়ে টোটো চালকের কাঁধ দুখানা নাড়াতে শুরু করে। টোটো চালকের গায়ে হাত দিয়ে নাড়াতেই ক্ষণিকের মধ্যে একটা অদ্ভুত জিনিস সে উপলব্ধি করে। টোটো চালকের শরীরটা বরফের চেয়েও যেন অধিক শীতল। অর্জুন বুঝতে পারে না কিছু। কোনো মানুষের শরীর কি কখনো এতটা শীতল হতে পারে? হ্যাঁ, টোটো চালকের মুন্ডুটা পিছনের দিকে ঘুরে যায়। টোটো ঠিক আগের মতোই দ্রুত গতিতে চলতে থাকে। অর্জুন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে। হৃদস্পন্দন তার বন্ধ হবার জোগাড়। শরীরটা ঘামে ভিজে সব সব করছে। অর্জুন বুঝে পায় না এ কোন বিপদে সে পড়ল। কিরে, চিনতে পারিসনি এখনো? নামটা কি বলবো? কে কে তুমি? কি চাও আমার থেকে? তোকে চাই, তোকে। আমার শুধু তোকে চাই। অনেক ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। আমি ছাড়া তোর কাছে যে আসার চেষ্টা করবে, আমি তাকে শেষ করে দেব, মুছে ফেলবো তার নাম। কে তুমি? কে তুমি? কে কে- কে কে তুমি? কে তুমি? জ্ঞান হারিয়ে সে এড়িয়ে পড়ে টোটো সিটে। আস্তে আস্তে চোখ খুল দাদা। অর্জুন ধীরে ধীরে চোখ মিলে তাকায়। চারিপাশে একবার চোখ বুলিয়ে সে দেখল বোনের বাড়িতে সে শুয়ে আছে। তার বোন, বোনের বর এবং শ্বশুর শাশুড়ি খাটের পাশেই দাঁড়িয়ে আছে। তিথি একবার তার দাদার মাথায় হাত বুলিয়ে দেয়। তোর কি হয়েছিল রে দাদা? ভাগ্যিস টোটো চালক দীপকে চেনে, নইলে কি হতো বলতো? অর্জুন সেই সময় উঠে বসে। আমার কি হয়েছিল বলতো? মাথায় কেমন ব্যথা ব্যথা লাগছে। টোটো চালকের মুখে শুনলাম তুই নাকি কি সব আবোল তাবোল বকছিলিস, আর ভয় পেয়ে টোটোতেই অজ্ঞান হয়ে যাস। মা কিছুক্ষণ আগেই ফোন করেছিল, আমি কিছু জানাইনি, বেকার চিন্তা করবে। আমি শুধু বলেছি তুই ফ্রেশ হয়ে ঘুমোচ্ছিস। অর্জুন কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তার ভাবনার মায়াজাল ছিন্ন হয় তিথির ডাকে। তুই এখন একটু বিশ্রাম কর, রাতের খাবারটা তোকে ঘরে আমি দিয়ে যাব। তোর সঙ্গে অনেক কথা আছে আমার, কাল সকালে সব বলবো। দীপ বলল, অর্জুনদা তুমি এখন রেস্ট নাও, তোমার জন্য একটা গুড নিউজ আছে, পরে সব জানতে পারবে। অর্জুন ঘাড় নাড়ে। সকলে সেই সময় ঘর ছেড়ে বেরিয়ে যায়। অর্জুনের এখন বিশ্রামের প্রয়োজন। আজ বিকেলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে কি যে হয়েছে, এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে যে তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এই অদ্ভুত সব ঘটনার কোনো তাৎপর্য নেই, ব্যাখ্যা নেই অর্জুনের কাছে। আর সে ভাবতে পারে না। শরীরটা খুব দুর্বল লাগছে। চোখ বন্ধ করে সে শুয়ে থাকে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। তবে সকল ঘরের অন্ধকারকে দূর করে দেয় ঘরের পশ্চিম দিকের বৃহদাকার খোলা জানলা দিয়ে অবাধ প্রবেশকারী জ্যোৎস্না দীপ্তি। সাথে ফুরফুরে হাওয়া এসে জানলার পর্দাগুলির সাথে সাথে অর্জুনের চুলগুলিও নাড়িয়ে দেয়। শীতল স্পর্শে কাঁটা দিয়ে ওঠে তার শরীর জুড়ে। রাতে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অর্জুন। কারেন্ট এখনো নেই, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না।
খোলা জানলা দিয়ে ফুরফুর করে বাতাস প্রবেশ করছে ঘরের মধ্যে, এবং সেই জন্য ঘরের মধ্যে তাপমাত্রা খানিকটা কমে গিয়েছে। অর্জুন জানলার দিকে মুখ করে শুয়ে আছে। দূরে কোনো এক স্থান থেকে ভেসে আসছে একদল শিয়ালের ডাক। এই ডাক যেন খুব একটা স্বাভাবিক নয়, যেন কোনো অশনি সংকেত বহন করছে এই ডাক। তিথি তার ছোট্ট মেয়েকে নিয়ে ঘরে পায়চারি করছে। আজ তার মেয়েটা ঘুমোতেই চাইছে না। অন্যদিন সে সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ সে আর কোনো মতেই দু চোখের বাধা এক করছে না। কি গো, মেয়েটা এমন কান্নাকাটি করছে কেন? ওর কি খিদে পেয়েছে? ওকে তো সন্ধেবেলায় খাইয়ে দিয়েছিলাম, কি জানি কি হলো। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ যে কি হলো কিছুই বুঝতে পারছি না। মা, কি হয়েছে মা? কাঁদে না মা, কাঁদে না। তোমাকে কি আমরা কেউ বকেছি? এত কান্না করছো কেন? দেব দেখল তার ছোট্ট মেয়েটা জানলার দিকে তাকিয়ে কাঁদছে। দেব সেদিকে এগিয়ে গিয়ে জানালা ধরে একবার আশপাশটা দেখল। কিছু নেই সেখানে। কি জানি তার মেয়েটা কেন কাঁদছে। দেব জানলার পর্দা টেনে দিল। চলো শুতে চলো, রাত অনেকটাই হয়েছে। দেখো, মেয়ের যদি খিদে পায় তাহলে খাইয়ে দিও। দেব বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিল। মুহূর্তের মধ্যে সে গভীর ঘুমে তলিয়ে গেল। তিথি মেয়েকে নিয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। তার চোখেও ঘুম আসছে না। ছোট্ট শিশুটি বারবার বুকের দিকে হাত বাড়াচ্ছে। তিথি মেয়েকে কাছে টেনে নিয়ে আঁচল দিয়ে ঢেকে বুকের স্তন পান করাতে লাগল। মেয়ের মাথায় আলতো করে হাত বুলোচ্ছে সে। ছোট্ট শিশুটি কান্না থামিয়ে মনের আনন্দে স্তন পান করছে। হয়তো খিদের জন্যই সে কান্নাকাটি করছিল। ছোট্ট শিশু তো মুখে তো কিছুই বলতে পারে না, সেই জন্যই মাঝে মাঝে বোঝা দায় হয়ে যায় সে কি চায়। কয়েক মুহূর্তের মধ্যে শিশুটি ঘুমিয়ে পড়ে। তিথি চোখটাও ঘুমে জড়িয়ে আসে সেই সময়। বৃহদাকার নখ বিশিষ্ট দুখানি হাত সাপের মতো সরসর করে বেরিয়ে যায় জানালা দিয়ে। নিদ্রাচ্ছন্ন থাকায় দৃশ্যটা আড়াল হয়ে যায় সেই ঘরে ঘুমিয়ে থাকা মানুষগুলির থেকে। সকাল সকাল দেব এবং অর্জুন দুজনে বাজার করতে বের হয়। একটু সকাল করে না গেলে টাটকা টাটকা সবজি মাছ কিছু পাওয়া যাবে না। অর্জুনের বাজার করার অভ্যাস রয়েছে। বাড়িতে নিত্যদিনের বাজার সেই একা হাতেই করে। লোকনাথপুর হাই স্কুলের মাঠে প্রতিদিন সকালে 7টা থেকে বাজার বসে। গ্রামের মানুষজন নিজেদের প্রয়োজনীয় সমস্ত কিছু সেই বাজার থেকেই সংগ্রহ করেন। বাহ, তোমাদের এখানে তো বেশ ভালোই বাজার বসে। ক্ষেতের টাটকা টাটকা সবজি মাছ দারুণ লাগছে দেখে। নিত্যদিনই এমন বাজার বসে। গ্রামের লোকজন ক্ষেতের টাটকা সবজি এনে বিক্রি করেন এখানে। তোমাদের শহরে সব কিছুই পাওয়া যায় বটে, তবে টাটকা নয়। শহরের মানুষ যেটাই খায় সেটাই ভেজাল। তা যা বলেছ, কিছুই তো করার নেই। তবে এখানে যে কদিন আছি খাওয়া দাওয়াটা জমিয়ে করব। বাজার টাজার করে ফিরতি পথে নিত্যানন্দদার দোকানে চা খাওয়ার জন্য বসে তারা। দোকানের সামনে পাতা একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসলো দুজনে। নিত্যদা, 2 কাপ চা দিও তো। 2 মিনিট ভাই, এখনই দিচ্ছি। বুঝলে অর্জুনদা, আমাদের গ্রামের মানুষদের সকালটা শুরুই হয় এই নিত্যানন্দদার হাতের চা দিয়ে। এই নিত্যানন্দদার চা ছাড়া যেন দিনটাই বৃথা। তুমি একবার খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই নাও দীপবাবু, এইখানে রাখলাম, কেমন? নিত্যানন্দ 2 কাপ ধোঁয়া ওটা গরম গরম চা দিয়ে যায়। সকাল সকাল এমন মাটির ভাঁড়ে দুধের চা, আর কি চাই। অর্জুন একবার মৃদু ফোঁ দিয়ে চায়ের ভাঁড়ে চুমুক দেয়। প্রথম চুমুক দিতেই অর্জুনের শরীরটা যেন একেবারে ফ্রেশ হয়ে যায়। আহা, কি চা খাওয়ালে ভাই! দারুণ দারুণ চা, পুরো চুমু। কি বলেছিলাম আমি জানতাম তোমার ভালো লাগবে।
আর ভালো লাগতে বাধ্য, কেন লাগবে না? অর্জুনের মেজাজটা পুরোপুরিভাবে ফুরফুরে হয়ে যায়। সকালের সূচনা যখন এত ভালো, তাহলে দিনটা হয়তো তাদের ভালোই কাটবে। চায়ের দাম মিটিয়ে দুজনেই 2 ব্যাগ বাজার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কোনো প্রবলেম নেই। আমার দাদাটা বাইরে থেকে একটু গম্ভীর হলেও ভেতর থেকে পুরো আলাদা। নিজের দাদা বলে বলছি না, ও সত্যিই লাখে একটা। তিথির কাকি শাশুড়ি মায়াদেবী বললেন, আমাদের তো অর্জুনকে বহুদিন ধরেই পছন্দ। ছেলে হিসেবে যথেষ্ট ভালো। আমরা তো ওর মতনই একজন দায়িত্ববান আর সুচরিত্র ছেলের হাতেই মেয়ের দায়িত্ব দিতে চাই। তুমি কি বলো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। বাবা মা হিসেবে আমাদের শেষ ইচ্ছে এটাই যে আমাদের মেয়ে সুখে থাক, ভালো করে স্বামীর সংসার করুক। আপনাদের কোনো চিন্তা নেই, আমার দাদা চন্দ্রিমাকে খুব সুখে রাখবে। আমার ননদ খুব ভালো থাকবে আমাদের বাড়ি গিয়ে। কই গো দিদি, কোথায় তুমি? এই যে দেখো কত বাজার নিয়ে এসেছি। বাইরে থেকে দীপের ডাক পেয়ে উঠোনে আসে তিথি। দীপের হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে ভালো করে খতিয়ে দেখে তিথি। তারপরে বলল, বাহ, দারুণ বাজার করেছো তো। তোমার দাদা আর আমি দুজনে মিলে বাজার ঘুরে ঘুরে সব কেনাকাটা করেছি। দাদা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ঘরে চল, সব বলছি। অর্জুন এবং দীপ তিথির পিছনে যায়। দীপ হয়তো আন্দাজ করতে পেরেছে সারপ্রাইজটা কি। ঘরে ঢুকে তারা দেখল, ঘরে গোল হয়ে বসে রয়েছেন দীপের মা, বাবা, কাকু, কাকিমা এবং নিতাই ঠাকুর। তারা 3 জন বাকিদের সাথে গিয়ে বসল। দীপের বাবা সনাতন বাবু অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, বাবা অর্জুন, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ কাকু, বলুন, কি বলবেন? আচ্ছা, এই তোমার বাবা মা আমাদের পরিবারের সকলের মতে আমাদের একমাত্র মেয়ে, মানে আমার ভাইয়ের মেয়ে চন্দ্রিমার সাথে তোমার বিয়ে ঠিক করেছে। দেখো, প্রথমে কিছু কথা আমি বলে রাখি। তোমরা আজকালকার ছেলে মেয়ে, আমরা চাই না তোমাদের অমতে কিছু হোক, তাতে তোমরা কেউই খুশি হবে না। তাই আগে দুজনের মতামত নেওয়াটাই যথার্থ। আমি বাবার সাথে সহমত। দাদা, তুই ভালো করে ভেবে চিনতে বল। দেখ, সবটাই কিন্তু তোর ওপর। অর্জুন স্থির চোখে ঘরের জানলা দিয়ে বাইরে লেবু গাছে বসে থাকা 2টি পাখির দিকে চেয়ে থাকে। এখন তার আশেপাশের কোনো আওয়াজই তার কানে আসছে না। সে নিজের ভাবনার মায়াজালে জড়িয়ে পড়েছে। চোখের সামনে মায়ের মুখ ভেসে ওঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে অর্জুন ঘরের নিস্তব্ধতাকে ভেঙে বলে ওঠে, বেশ, আমি রাজি। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম তুই রাজি হবি। আমার ননদ খুব ভালো মেয়ে, দেখবি ও তোর অনেক খেয়াল রাখবে। শ্যামল, তোর মেয়েকে একবার ডেকে নিয়ে আয়। ছেলে মেয়ে নিজেদের মধ্যে তো কিছু কথা আছে নাকি? কিছুক্ষণের মধ্যে দীপের কাকিমা মেয়েকে নিয়ে আসেন। চন্দ্রিমা 1 সপ্তাহ পর মামার বাড়ি থেকে আজ সকালে বাড়ি ফিরেছে। তিথি তাকে নিজের পাশে বসায়। চন্দ্রিমা ক্ষণিকের জন্য চোখ তুলে তাকিয়ে অর্জুনকে একবার দেখে তারপরে আবার চোখটা নামিয়ে নেয়। আমার মতে সকলের এখন বাইরে যাওয়া উচিত। ওরা নিজেদের মতো করে একটু কথা বলে নি। সনাতন বাবুর নির্দেশ মতো সকলে ঘর থেকে বেরিয়ে যায়। 2 জন মানুষের নিঃশ্বাস এবং ঘরে প্রবেশকারী বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। অর্জুন নিজের দ্বিধাবোধ কাটিয়ে প্রথম প্রশ্ন করে, সকলের এই বিয়েতে মত রয়েছে। আমার বাবা মায়েরও তোমাকে খুব পছন্দ। বিষয়টা সেটা নয়। বিয়ের পর যেহেতু সংসার আমাদের দুজনকে করতে হবে, তাই মতামত সর্বপ্রথম আমরা জানাবো। তোমার কি সত্যিই পূর্ণ মত রয়েছে? এমন নয় তো সকলের চাপে তুমি কিছুই বলতে পারছো না? কোনো সমস্যা নেই তো? চন্দ্রিমা কোনো কথা না বলে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ আকাশটা কেমন যেন কালো মেঘের চাদরে মুড়ে নেয়। ঘরের জানলা দরজাগুলো প্রচণ্ড নড়তে থাকে।
ঘরের মধ্যেটা নিকুশ কালো অন্ধকারে ভরে উঠেছে নিমেষে। অর্জুনের কেমন যেন অস্বস্তি বোধ হয়, আর সে স্থির হয়ে বসে থাকতে পারে না। গলাটা তার অজানা একটা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে আসে। অবশিষ্ট সাহসটুকু সংগ্রহ করে অর্জুন বলে ওঠে, চন্দ্রিমা, চন্দ্রিমা, শুনতে পাচ্ছ? কি হচ্ছে এসব? আমার কিন্তু খুব ভয় করছে। আচমকা এমন ভয়ানক হাসির শব্দে বুকটা কেঁপে ওঠে অর্জুনের। কে হাসছে? এমন পৈশাচিক হাসি এ কি মানুষের? ঘরে তো সে আর চন্দ্রিমা ছাড়া আর কেউ নেই, তবে কে হাসছে? অর্জুন লক্ষ্য করল চন্দ্রিমার মুন্ডুটা ঠিক গত রাতে দেখা টোটো চালকের মুন্ডুর মতন বন বন করে ঘুরছে। ভয়ের বশে পাথরের মূর্তির মতো অচল হয়ে যায় অর্জুন। মুখের সব ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে তার। এক পা দু পা করে চন্দ্রিমা, না না, চন্দ্রিমার মতন কেউ এগিয়ে আসে অর্জুনের দিকে। অর্জুনের মুখোমুখি দাঁড়িয়ে সে দুই হাতে চেপে ধরে অর্জুনের মুখটা। ভালো করে একবার দেখে নেয় তার মুখটা, তারপর খিলখিল করে হাসতে থাকে। হাসির রেশ বিলীন হয়ে ক্ষণিকের মধ্যে তার চোখে স্থান পায় ক্রোধ আর আগুন। আমি এখানে ক্রোধের আগুনে জ্বলছি, আর তুই তুই কিনা বিয়ে করে সংসারের স্বপ্ন দেখছিস। তুই শুধু আমার, শেষ করে ফেলবো আমাদের মাঝে যে আসবে তাকে। ওকেও মেরে ফেলেছিলাম, এই মেয়েকেও মেরে ফেলবো। কে তুমি? কে? কি চাও আমার থেকে? কেন করছো এমন? ছেড়ে দাও আমাকে। কি ক্ষতি করেছি আমি তোমার? কি ক্ষতি করেছি? পৈশাচিক হাসির শব্দ অধিক থেকে অধিকতর হতে থাকে। অর্জুনের পক্ষে এই আওয়াজ সহ্য করা দুষ্কর হয়ে পড়ে। সে দু হাতে কান চেপে মেঝেতে বসে পড়ে। থামো, থামো দয়া করে, প্লিজ। আর সহ্য করতে পারছি না, থামো এবার। তারপর জ্ঞান হারিয়ে সে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখের উপর জলে ছিটা দিতে অর্জুন ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চোখ খুলে সে দেখে যেই ঘরে সে আর চন্দ্রিমা ছিল সেই ঘরের বিছানাতেই শুয়ে আছে এখন সে। কেমন লাগছে এখন? বেটার লাগছে। তোমার কি হয়েছিল বলো তো? চন্দ্রা বলছে তুমি নাকি কি সব বিড়বিড় করতে করতে আচমকা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাও। চন্দ্রা ছুটে গিয়ে আমাদের ডেকে আনে। অর্জুন দেখে নীরবে তার মাথার পাশে বসে আছে চন্দ্রিমা। তোমরা এখন বাইরে যাও, আমার এখন ওর সাথে কথা বাকি আছে। তিথি আর দীপ চলে যায়। কি হয়েছিল তোমার? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন কেমন লাগছে? জানি না, কি হচ্ছে বুঝতে পারছি না। বাদ দাও, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোমার উত্তর এখনো তুমি পাওনি? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। চন্দ্রিমা চোখ নামিয়ে বলে, আমার মত রয়েছে, কেউ আমায় জোর করছে না। আমি তোমাকে ভালোবাসি। আমার কথাটা বলার কখনো সাহস হয়নি। তোমাকে এতদিন কেবল আড়াল থেকেই দেখে গেছি। ভেবেছিলাম তোমাকে না পেলে আমি রাধা হয়েই জীবনটা কাটিয়ে দেব। অর্জুন উঠে বসে। এক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে চন্দ্রিমার দিকে। তোমার মতো একজনকে স্ত্রী হিসেবে পেলে যে কোনো ব্যক্তি ভাগ্যবান হবে। একটা কথা, আমাদের মনে যেটা রয়েছে সেটা সাহস করে বলে ফেলাই শ্রেয়। না হলে মনের মধ্যে চাপা পড়ে জমে জমে তা একসময় মানসিক অবসাদের রূপ নেবে। চন্দ্রিমার ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা দেখা যায়। অর্জুনও মনে মনে খুশি হয়। চন্দ্রিমাকে দেখার পর যেন তার কেমন মতের পরিবর্তন হয়ে যায়। সে মনে মনে ভাবে, মা বাবার নেওয়া সিদ্ধান্ত
একদম সঠিক। অতীতকে আগড়ে থেকে সারা জীবন কাটানো তো সম্ভব নয়। ছেলে মেয়ের মত পেয়ে খুশিতে সবাই ডগমগ। নিতাই পুরোহিত একটা ভালো দিন খুঁজে বের করে। আগামী সপ্তাহের শুরুতেই একটা ভালো দিন রয়েছে। অর্জুনের বাবা মা জানিয়ে দেয় যা ঠিক হয় তাই যেন করা হয়। তাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। অবশেষে আগামী সপ্তাহের মঙ্গলবার বিয়ের দিন ঠিক হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত বেড়ে চলে, সাথে বেড়ে চলে অর্জুনের অস্থিরতা। আজ একটু বেশি গরম লাগছে তার। আজ বাইরে বাতাসও নেই। অর্জুন দরজা খুলে উঠোনে বেরিয়ে আসে। বাড়ির সবাই তখন ঘুমোচ্ছে। অর্জুন উঠোনে থাকা খাটিয়াতে গিয়ে বসে। একটা শীতল বাতাস কোথায় থেকে এসে তার সারা শরীরটাকে নাড়িয়ে দেয়। ঘুমে জড়িয়ে আসছিল তার চোখ, কিন্তু হঠাৎ সেই ডাক শুনে ঝ্যাঁত করে ঘুমটা ভেঙে যায়। অর্জুনের গাটা কেমন যেন ঝমঝম করতে থাকে। হঠাৎ একটা নূপুরের শব্দ ভেসে আসে অর্জুনের কানে। বাড়ির মূল দরজা খুলে কে যেন বেরিয়ে গেল। চন্দ্রিমা, চন্দ্রিমা এখন কোথায় যাচ্ছে এই মাঝরাতে? অর্জুন গায়ে একটা চাদর জড়িয়ে সেই ব্যক্তির পিছু নেয়। সেই মোহিত করা নূপুরের শব্দে একটা অদ্ভুত ঘরে ডুবে যায় অর্জুন। সে তার পিছন পিছন হেঁটে চলে। বেশ কিছুক্ষণ হেঁটে চলার পরও তার হুঁশ ফেরে না। হাঁটতে হাঁটতে কখন যে সে পুকুরের ধারে চলে এসেছে তা সে টেরও পায় না। আর এক পা বাড়ালেই সে পুকুরে পড়ে যেত, কিন্তু পা বাড়ানোর পূর্বেই কেউ একজন তার হাতটা ধরে টান দেয়। কে কে? জয় মা কালী, জয় মা কালী, জয় মা। মাগো, জয় মা। তুই কে রে বালক? এই মাঝরাতে নির্জন স্থানে কি করছিস? আর একটা পা বাড়ালেই তো সোজা পুকুরে তলিয়ে যেতিস। অর্জুনের ঘোর কেটে যায় সঙ্গে সঙ্গে। অর্জুন চোখ রোগড়ে সেই ব্যক্তির মুখখানা দেখার চেষ্টা করে। মাঝ বয়সী সুদর্শন সৌম্য শান্ত এক ব্যক্তি তার নিকটে দাঁড়িয়ে আছে। দেখে কোনো সাধু বা তান্ত্রিক বলে মনে হচ্ছে। অর্জুন কৌতূহল বশত জিজ্ঞাসা করে বসে, কে আপনি সাধু বাবা? আমি তো মায়ের আরাধক রে। এই গ্রামে আমার শিষ্য নিতাই ঠাকুরের বাড়ি এসেছি কয়েকদিন থাকতে। কিন্তু তুই তো বললি না এখানে এত রাতে কি করছিস? আমার হবু বউয়ের মতো একজনকে দেখে আমি তার পিছু নেই। জানি না কি করে এত দূর পৌঁছে গেছি। একবার এদিকে আয় দেখি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী। সাধু বাবা তার মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র আওড়ান। তারপর চোখ খুলে বললেন, অশুভ ছায়া পড়েছে। তোর পরিবার সুরক্ষিত নয়। বিপদ অনেক পূর্বেই তোর জীবনে এসে হাজির হয়েছে। অর্জুন হাত জোর করে বলে ওঠে, কি বিপদ সাধু বাবা? আপনি দয়া করে রক্ষা করুন আমাকে। গত দুদিন ধরে অদ্ভুত সব কাণ্ড ঘটছে আমার সামনে। চোখের সামনে অস্বাভাবিক সব ঘটনা ঘটছে। কিছুই বুঝতে পারছি না। আপনি এর থেকে মুক্তি পাওয়ার কোনো একটা পথ বলে দিন। আমি জানি, সব আমার জানা। তোকে আর কিচ্ছু বলতে হবে না। প্রতিটা সমস্যার একটা সমাধান থাকে। কিছু সমাধান কঠিন, আবার কিছু সোজা। আমি যা যা বলবো সব কি তুই পারবি করতে?
কিরে, পারবি করতে? হ্যাঁ বাবা, আমি সব পারবো। আপনি যা যা বলবেন আমি সব করব। আপনি বলুন আমি কি করতে পারি, কি করলে এই অশুভ ছায়া আমাদের পরিবারের উপর থেকে কেটে যাবে। ঠিক আছে, গতকাল নিতাইয়ের বাড়িতে আসিস দুপুরে, কিন্তু একা আসবি। আমি তোকে সব বিস্তারিতভাবে বলবো। এনে গলায় এই তাবিজখানা পরে নে। মন্ত্রপুত এই তাবিজ তোকে আর তোর পরিবারকে সকল বিপদ থেকে রক্ষা করবে। যা যা, এখন বাড়ি যা। অর্জুন তাবিজখানা পড়ে, তারপর সাধু বাবার আদেশ অনুসারে বাড়িতে ফিরে যায়। পরদিন সকাল থেকে অর্জুন ছটফট করছিল কখন দুপুর হবে। তার মন আকুল হয়ে উঠেছে সাধু বাবার সাথে সাক্ষাতের জন্য। তাকে জানতে হবে কে করছে তার সাথে এসব, কেন হচ্ছে এসব, কোন কালো ছায়া তার উপরে এসে পড়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু গ্রামটা ঘুরে দেখার বাহানায় বেরিয়ে পড়ে অর্জুন। চন্দ্রিমা তার সাথে যাওয়ার জন্য বলছিল, কিন্তু অর্জুন তাকে কোনো একটা অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গ্রামের একজনের থেকে জেনে অর্জুন নিতাই ঠাকুরের বাড়ি পৌঁছে যায়। তারপর নিতাই ঠাকুরের বাড়ির সামনে গিয়ে অর্জুন হাঁক দেয়, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আয়, ভেতরে আয়। অর্জুন গিয়ে প্রণাম করে সেই সাধু বাবাকে। ঈশ্বর তোর মঙ্গল করুক। জয় মা কালী, জয় মা কালী, জয় মা। আপনি কি একা? ঠাকুর মশাই নেই বাড়িতে? ও একটু বেরিয়েছে, চলে আসবে কিছুক্ষণ পর। বাবা, আমি আপনার কথা মতো এসেছি আজ। দয়া করে আমাকে বলুন আমি কি করতে পারি। কি সেই কালো ছায়া? বলুন আমাকে, আমি জানতে চাই। সাধু বাবা চোখের ইশারায় অর্জুনকে ওনার সামনের আসনে বসতে বলেন। তিনিও তার মুখোমুখি একটি আসনে বসে। সূর্যের আলোটা হঠাৎ ফিকে হয়ে এলো। অর্জুন দেখল আকাশে কালো মেঘের দল জমছে। তারা যেন ক্ষণিকের মধ্যে গ্রাস করল সূর্যকে। শোঁ শব্দ করে বাতাস বইছে। সাধু বাবা যেন সেদিকে কোনো ভূক্ষেপই নেই। উনি মনে মনে মায়ের নাম জপ করছেন। অর্জুন ওদিকে অস্থির হয়ে উঠছে নিজের প্রশ্নের উত্তর লাভের আশায়। সাধু বাবা চোখ খুলে একবার আকাশের দিকে দেখে তারপর অর্জুনের দিকে চেয়ে বলল, এমন কোনো অতীত আছে তোর জীবনে যেটা ফিরে এসেছে পৈশাচিক রূপ ধরে? তোর জীবন আর তোর প্রিয় মানুষদের জীবন এখন অতি সংকটে। একবার ঠান্ডা মাথায় ভাব তুই, এমন কোনো অদ্ভুত ঘটনা যেটা তোকে আজও ভাবায়। বল বল আমায়, একটু ভেবে বল আমায়। সাধু বাবার কথাগুলো কেমন যেন ছুরির ন্যায় বিঁধল অর্জুনের শরীরে। অর্জুন চোখ বন্ধ করে ভাবনায় ডুবল। কোন সে অতীত যা এতদিন পর ফিরেছে? কি এমন হতে পারে? অর্জুনের একটা ঘটনা এই হঠাৎ করেই মনে পড়ে গেল। বাবা, একটা ঘটনা আছে, এখনো সেটা মাঝে মাঝে ভাবায় আমাকে। কি সেই ঘটনা? বিস্তারিত বল আমাকে। আমার কলেজ লাইফের ঘটনা। আমাদের 3 জন বেস্ট ফ্রেন্ডের একটা গ্রুপ ছিল, আমি, সোমা আর চঞ্চল। আমরা কলেজ কোচিং থেকে শুরু করে আড্ডা দেওয়া, এমনকি ঘোরাফেরা সব একসাথে করতাম। ধীরে ধীরে আমরা 3 মূর্তি বলে পরিচিত হই। এত দূর সব ঠিক ছিল, কিন্তু আমার জীবনে শনির দশা নেমে এলো একটা ঘটনায়। সোমা এবং আমি একে অপরকে ভালোবেসে ফেলি। আমাদের বন্ধুত্বটা রূপ নিল প্রেমে।
বাড়িতেও সবটা মেনে নিল। বিয়ের দিনও ঠিক হলো। এরই মাঝে একদিন ঘটল সেই লোমহর্ষক ঘটনা। উফ, সেই ঘটনার কথা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখি কলেজের ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সোমার নিথর শরীর, আর পাশে দাঁড়িয়ে আছে আমারই আর এক বন্ধু চঞ্চল। তারপর আর কি, পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। লোমহর্ষক একদম দিশেহারা হয়ে যায়। কি করব কিচ্ছু বুঝতে পারি না। সোমাকে হারানোর যন্ত্রণা আমার রাতের ঘুম কেড়ে নেয়। আমার জীবনটা থমকে যায়। এভাবে কয়েকটা মাস কেটে যায়। তারপর একদিন জানতে পারি চঞ্চল নাকি জেলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটাকে খুন করলি কেন? রাগে। ও শালা শুয়োরের বাচ্চা, আমি যাকে পছন্দ করব তাকেও কেড়ে নেবে। ভালো কাকি সোমা, ও আবার ওকে পছন্দ করে। আমার ভাগ্যটাই খারাপ। তা বলে মেয়েটাকে মারতে হবে হারামজাদা? এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসার দাম কেউ দেয় না। যাকে সত্যি ভালোবাসবে সেই তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। ছাড়বো না ওকে, ছাড়বো না, মেরে দেব। ওর সাথে যে ঘনিষ্ঠ হবে তাকেও মেরে দেব। শালা শুয়োরের বাচ্চা, জেলের মধ্যে এত মার খেয়েও আরেকজনকে মারার হুমকি দিচ্ছিস? হ্যাঁ, এই মালটাকে এক্ষুনি 1 ঘন্টা ঠেঙা। শালার বড্ড বড় বেড়েছে। মার, সবাই মিলে মার। সে কেন সোমাকে খুন করল, তারপর জেলের মধ্যে আত্মহত্যা কেন করল, এসব আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। পুলিশও আমাকে কিছুই জানায়নি। আচ্ছা, চঞ্চলের প্রতিক্রিয়া কেমন ছিল তোদের দুজনের সম্পর্কে? আমি তো তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করিনি। সে আমাদের সামনে স্বাভাবিকভাবেই থাকতো, তবে সে আগের মতো মেলামেশাটা একটু কমিয়ে দিয়েছিল। সেটার কারণ কি তা সে আমাদের জানায়নি। খটকা একটাই থেকে যাচ্ছে পুত্র, কিছু জিনিস আমাদের চোখের আড়ালেই রয়ে যায়। আমরা পাগলের মতো ছুটি, কিন্তু সেটা দেখা যায় না। চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোর আর তোর পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। যা যা, এখন বাড়ি ফিরে যা, না হলে বৃষ্টি শুরু হলে আটকা পড়বি। অর্জুন একরাশ হতাশা নিয়ে সাধু বাবার আজ্ঞা মতো বাড়ি ফিরে যায়। ওলে ওলে, শোনো মা আমার, এই দেখো তোমার মামা। তুমি যাবে মামার কাছে? এসো এসো, আমার কোলে এসো, গুড গার্ল। দাদা, তুই একটু দেখবি ওকে, আমি রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায় রাতের জন্য। তুই যা, আমি আছি তো নাকি। গ্রামের এই এক সমস্যা, এক ফোঁটা বৃষ্টি পড়লো কিনা পড়লো অমনি লোডশেডিং। অর্জুন জানলা দরজাগুলো বন্ধ করে দেয়। মোমবাতির আলোটা পুরোপুরি অন্ধকারকে দূর করতে না পারলেও তাতে কিছুটা হলেও দেখতে পাচ্ছে অর্জুন। ছোট্ট শিশুটি আপন মনে খেলছে আর মাঝে মাঝে ফিকফিক করে হাসছে। অর্জুন তার পাশে গিয়ে বসতে যাবে এমন সময় দরজায় কড়া নাড়া শব্দ হয়। কে কে এসেছে? আমি চন্দ্রিমা, দরজাটা খোলো। দরজা খুলে অর্জুন চন্দ্রিমাকে ভেতরে ঢোকালো।
কোথায় ছিলে? বাড়িতে আসার পর থেকে তোমাকে দেখতে পাচ্ছি না। ওই একটু ঘুমিয়েছিলাম, মাথাটা দুপুর থেকে খুব ধরেছিল। এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন একটু ঠিক লাগছে। তুমি দুপুরে কোথায় গিয়েছিলে? কিছু তো বলেও গেলে না। ওই গ্রামের ঠাকুর মশাই নিতাইয়ের বাড়ি, তার গুরু বাবা এসেছেন, ওনার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। অর্জুন গত রাতের ঘটনাটা চন্দ্রিমার কাছে চেপে যায়। এখনই সব কিছু বলাটা ঠিক হবে না। তা বললেই হতো, আমিও যেতাম। তবে একদিন নিয়ে যাব তোমায়। চন্দ্রিমা চোখ যায় ছোট্ট শিশুটির দিকে। সে ছোট ছোট হাতে তার চুড়িদারের ওড়নাটায় টান দেওয়ার চেষ্টা করছে। চন্দ্রিমা তাকে কোলে তুলে নিয়ে খানিকটা আদর করে। কি হয়েছে মা? কি করছো তুমি? মামার সাথে খেলছো তুমি? সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। ছোট্ট শিশুটির মুখে এক মন ভোলানো হাসি, অদ্ভুত এক মায়া সেই হাসিতে। হঠাৎ একটা শীতল বাতাস এসে নাড়িয়ে দিয়ে যায় অর্জুনকে। জানালা দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরে কিভাবে বাতাস প্রবেশ করছে তা সে বুঝে উঠতে পারে না। বৃষ্টির বেগ বেড়েই চলেছে, সাথে বাইরে উত্তাল ঝড়। সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ জন্ম নিয়েছে। দপ করে আচমকা মোমবাতিটা নিভে যায়। নিকোষ কালো অন্ধকারে গ্রাস করে ফেলে মুহূর্তে পুরো ঘরটাকে। অর্জুনের অন্তরের ভয়টা হুট করে কেমন যেন মাথা চারা দিয়ে ওঠে। চন্দ্রিমা, এই চন্দ্রিমা, কি হলো? কথা বলছো না কেন? কি গো? পাগলের মতন সে দু হাতে বিছানা হাতড়ায়, কিন্তু সে কাউকে খুঁজে পায় না। কিছুক্ষণ আগেই তো চন্দ্রিমা তার পাশে বসেছিল, এখন সে নেই। আর শিশুটা কোথায় গেল? প্রচন্ড উত্তেজনায় ফলস্বরূপ তার চোখ মুখ ভিজে উঠেছে বিন্দু বিন্দু ঘামে। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে এসেছে। হঠাৎ একটা শব্দ তার কানে এলো। মুখ তুলে তাকিয়ে যা দেখল তা দেখে তার হৃদস্পন্দন থমকে গেল। ঘরের অপর প্রান্তে দুখানি চোখের মতো কি জানি জ্বলজ্বল করছে সেই নিকষ আধারেও। ধীরে ধীরে সেই চোখ দুটি এগিয়ে আসে তার দিকে, সাথে গোঙানির মতো একটা শব্দ আসছে তার কানে। ভয়ে কেঁচোর মতো গুটিয়ে যায় অর্জুন। ঠক ঠক করে কাঁপছে সে। কেউ যেন হেসে হেসে কণ্ঠে বলছে, এত সহজে তোর মুক্তি নেই প্রিয়। আমি সারা জীবন এভাবেই তোর সাথে থাকবো। ওই হারামি মাগিটা যাকে তুই ভালোবাসিস তাকেও আমি শেষ করে দেব। একটু অপেক্ষা কর, শুধু একটু অপেক্ষা। অর্জুন নিজের অবশিষ্ট সঞ্চিত সাহস সংগ্রহ করে কাউকে একটা উদ্দেশ্য করে বলে, আর বেশি দিন নয় শয়তান, তোর খেলা শেষ। সাধু বাবা তোকে ছাড়বে না তোকে। অর্জুনের কথাগুলো যেন প্রহসনের মতো শোনালো সেই অদৃশ্য ব্যক্তির কাছে। সে কথাগুলো শুনে আমোদ করে হেসে উঠল খিলখিল করে। অর্জুন আচমকা গলায় অমানসিক চাপ অনুভব করল। তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না কোনো, তাও অতি কষ্টে সে আর্তনাদ করার চেষ্টা করল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ক্ষণিকের মধ্যেই সেই চাপটা কমে যেতেই জ্ঞান হারিয়ে মেঝেতে উল্টে পড়ল অর্জুন। জ্ঞান ফিরতেই সে দেখল ইলেকট্রিসিটি চলে এসেছে। বৃষ্টির বেগও পূর্বের থেকে কমে এসেছে। কেমন লাগছে এখন? বেটার লাগছে এখন।
কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি, নিয়ম করে খেলেই ঠিক হয়ে যাবে। তেমন কোনো সিরিয়াস ব্যাপার নয়। স্ট্রেস, দুশ্চিন্তা এগুলো এখন একদম বন্ধ করে দেবেন, কেমন? তাহলেই তাড়াতাড়ি ফিট হয়ে যেতে পারবেন। অর্জুন ঘাড় নাড়ে। চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এখন কেমন ফিল হচ্ছে? ডাক্তারবাবু কি বললেন শুনলে তো? এখন কিন্তু দুশ্চিন্তা, স্ট্রেস সব কিছু বন্ধ। সামনে আমাদের বিয়ে। তোমার যদি এখন এরকম হয়, আমাদের কি ভালো লাগবে? আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কোনো কিছুই নর্মাল নেই। কি হচ্ছে কিচ্ছু ঢুকছে না আমার মাথায়। কেন রে, কি হলো? আমার কিন্তু মনটা কেমন কু ডাকছে দাদা। তুই এখানে আসার পর থেকে দেখছি মাঝে মাঝে এইভাবে অজ্ঞান হয়ে যাচ্ছিস। বলছিস কাকে যেন দেখতে পাচ্ছিস। অদ্ভুত কী সব আওয়াজ শুনছিস। কি হচ্ছে এসব? একটা কথা বলি, আমাদের একবার ওই সাধু বাবার সাথে কথা বলা উচিত। উনি নিশ্চয়ই আমাদের কোনো সাহায্য করলেও করতে পারেন। শুনেছি উনি নাকি অসীম ক্ষমতার অধিকারী। আমি কাল একবার ওনার সঙ্গে দেখা করতে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। তোমরা দুজনে একবার যাও ওনার কাছে। এই সমস্যার সমাধান হয়তো উনিই করে দিতে পারেন। পরদিন বিকেলে সাধু বাবার সাথে দেখা করতে যায় অর্জুন এবং চন্দ্রিমা। সাধু বাবা তাদের দেখে বললেন, ভালো করেছিস তোরা এসেছিস। আমি আজই একবার তোদের বাড়ি যাব ভেবেছিলাম, কিন্তু তোরাই যখন এলি তখন সব কথা এখানেই হোক। চন্দ্রিমা ওনাকে প্রণাম করে। সুখে থাক মা, সুখে থাক। মা তোর মঙ্গল করুক। জয় মা, জয় মা। সুখে আর কি করে থাকবো বাবা? আমাদের জীবনে তো কালো মেঘ ঘনিয়েই এসেছে। এই মেঘ কেটে সূর্যের আলো না আসলে আমাদের জীবনটা একেবারে আঁধারেই শেষ হয়ে যাবে। আমি অর্জুনের অতীতের সব কথা শুনেছি। সব কিছু জানতে পেরে আমার ভয়টা আরো বেশি বেড়ে গেছে। আমাদের আর কিছুদিনের মধ্যেই নতুন জীবন শুরু হবে। তার আগেই এমন একটা ঘটনা। বাবা, আপনি পারবেন অর্জুনকে ওই পিশাচের থেকে বাঁচাতে। ও আমাকে শেষ করে দেবে, সাথে সাথে অর্জুনকেও শেষ করে দেবে। আপনি দয়া করে একটা পথ দেখান বাবা, আপনি দয়া করে একটা পথ দেখান। সাধু বাবা তাকে একখানি তাবিজ দেন, আর এই তাবিজ কোনোদিনও যেন না খোলে সেটা নিষেধ করে দেন। এই নে, এই তাবিজখানা পরে নে। কোনো সময় খুলবি না এই তাবিজটা। মারে মা, আজ তোর এই সন্তানকে শক্তি দে। এই সন্তানদের রক্ষা করার জন্য শক্তি দে মা, শক্তি দে আমায়। শোন তোরা, আমি নিজের সমস্ত শক্তি দিয়ে তোদের রক্ষা করব, তবে তার জন্য কিছুটা সময় লাগবে আমার। এখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। আমাদের হাতে সময় কিন্তু অল্প। যত দিন যাবে ওই পিশাচের শক্তি ততই বৃদ্ধি পাবে। তাই আজই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজই কিছু একটা করতে হবে আমাদের। কিছু একটা করতে হবে। আপনি যা বলবেন আমরা সব কিছু করব বাবা, আমরা সব কিছু করব। আজ রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়বে তখন আমাদের কাজটা করতে হবে। তোরা দুজন গ্রামের ওই উত্তরের পুকুরের পাড়ে চলে আসিস রাতে। আমি আর নিতাই সেখানে পৌঁছে যাব। আমি নিশ্চিত ওই পিশাচ তোদের অনুসরণ করে আমাদের কাছে পৌঁছবে। যা যা, এখন বাড়ি ফিরে যা। রাতে পুকুরের পাড়ে চলে যাস। বেশ, আপনি যা বলবেন তাই হবে। আমরা পৌঁছে যাব। সাধু বাবার সাথে দেখা করে কিছুটা হলেও স্বস্তি পায় তারা। কোথাও একটা আশার আলো এখনো জ্বলছে তাদের জন্য।
আকাশের চাঁদটাকে আজ অধিক উজ্জ্বল মনে হচ্ছে। এখন মাঝরাত, গ্রামের মানুষ গভীর নির্দায় ডুবে গিয়েছে। দূরে একদল শিয়াল অশনি সংকেতের সুর তুলছে, নিজেদের সঙ্গবদ্ধ ডাকে। পুকুরের জল সম্পূর্ণ স্থির, তার চেয়েও অধিক স্থির অর্জুন এবং চন্দ্রিমার দৃষ্টি। যজ্ঞকুণ্ডলী লিলিহান শিখা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে উজ্জ্বল গোলাকার চাঁদকে। সাধু বাবা এবং নিতাই ঠাকুরের একত্রিত মন্ত্রোচ্চারণ গর্জনের ন্যায় শোনাচ্ছে। ওম ক্রিং কল্লাই নমো রাত্রিকম সমর্পয়ামি। ওম ক্রিং কল্লাই নমো বৈষ্ণানায়ম সমর্পয়ামি। অর্জুনের শরীরে কাঁটা দিচ্ছে। চন্দ্রিমা তার মাথায় সান্ত্বনার হাত বুলোচ্ছে। সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। সাধু বাবা উঠে এসে একটা ছোড়া তুলে দিলেন চন্দ্রিমার হাতে। এই নে, আগামী দিনে তোরা 7 জন্মের জন্য এক সুতোয় বাঁধা পড়বি। তাই নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য তোকেই এগিয়ে আসতে হবে। ওই পিশাচকে নিজের রক্তে ভেজা ছোরা দিয়ে বুক ফালা ফালা করে দিতে হবে। পারবি তো? আমি পারবই। এটাই আশা করেছিলাম তোর থেকে মা। এটাই আশা করেছিলাম। হঠাৎ উথাল পাথাল বাতাস বইতে শুরু করে। ধুলোর ঘূর্ণিঝড় শুরু হয় সেই সময়। খিলখিলে একটা হাসি ভেসে আসে। সাধু বাবা আপন মনে পুনরায় মন্ত্র উচ্চারণ শুরু করেন। সকলে বুঝতে পারে সে এসেছে। আজ তোর শেষ দিন শয়তান, তোর খেলা আজ সাঙ্গ হবে। আমি জীবিত থাকতে তুই আমার থেকে অর্জুনকে কিছুতেই ছিনিয়ে নিতে পারবি না। তোকে লড়তে হবে, তোকে আমার সঙ্গে লড়তে হবে। মূর্খ, মূর্খ তোরা, মূর্খ সব। অদৃশ্য কোনো হাতে সজোরে থাপ পড়ে ছিটকে যায় চন্দ্রিমা। চন্দ্রিমা, চন্দ্রিমা! অর্জুন ছুটে তার কাছে গেলে কেউ তার পা ধরে এক টান মেরে তাকে ফেলে দেয় দূরে। তোকে আগে মারব, তারপর ওই মাগিকে মারব, সব শেষ করে দেব। ওই সাধুকে শেষ করব। আজ এই গ্রামে ধ্বংসলীলা চালিয়ে যাব, ধ্বংসলীলা। চন্দ্রিমা ভয় পায় না, সে উঠে দাঁড়ায়। তারপর তেড়ে যায় সেই পিশাচের দিকে, কিন্তু অদৃশ্য কোনো হাত সজোরে আঘাত করে তার পেটে। সামনে আসবি না, এলেই টুকরো টুকরো করে দেব। ওইখানে পড়ে থাক, উঠে আসলে জ্যান্ত কবর দেব। খিলখিল হাসির শব্দ শোনা যায়। সেই শব্দে দাপটে থরথর করে কাঁপে চারদিক। চন্দ্রিমা পুনরায় ওঠার চেষ্টা করল। সে পিশাচ খলখল করে হাসতে থাকে সেই সময় এবং দ্রুত এগিয়ে আসে অর্জুনের দিকে। তারপর তার গলাটা চেপে উঁচু করে তুলে ধরে। অর্জুন ছটপট করতে থাকে। বলেছিলাম মারবো তো মারবো, এরপর ওই হারামজাদিকে মারবো, টুকরো টুকরো করে কাটবো। ঠিক সেই সময় চন্দ্রিমা ছোড়াটা মাটি থেকে তুলে আকাশে উঁচিয়ে ধরে।
মাকে স্মরণ করে ছুটে গিয়ে আঘাত করে সেই পিশাচের বুকে। জয় মা কালী, জয় মা কালী। একবার নয়, দুবার নয়, ক্রমাগত আঘাত করে এবং তারপর তার বুকটাকে ফাল করে দেয়। কালো চাপ রক্তে ভিজে যায় সে, চিৎকার করে ওঠে এবং এক মুহূর্তের মধ্যে অর্জুনের গলাটা ছেড়ে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে অর্জুন এবং সেই পিশাচ পুকুরের কোলে গিয়ে লুটিয়ে পড়ে। চন্দ্রিমা তাড়াতাড়ি অর্জুনকে গিয়ে মাটি থেকে তোলে। ওঠো, আস্তে 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 ওঠো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। চন্দ্রিমা, চন্দ্রিমা, তোমার পিছনে দেখো, পিছনে দেখো। চন্দ্রিমা পিছনে তাকাতেই দেখতে পায় সেই পিশাচ তার পিছনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে ধারালো এক কাস্তে, সেটা দিয়ে চন্দ্রিমাকে মারতে যাবে এমন সময় সাধু বাবা নিজের ঝুলি থেকে ছোট্ট ত্রিশূলটি বার করে ছুঁড়ে দেন পিশাচের মাথা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে সেই ত্রিশূল মাথার পেছনে লাগতেই সেই পিশাচের শরীরটা দু টুকরো হয়ে যায়। মাটিতে পড়ে থাকা টুকরোগুলি নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে মিলিয়ে যায় বাতাসে। মাটিতে ধপ করে বসে পড়ে চন্দ্রিমা। চোখের কোণ দিয়ে বেরিয়ে আসে টসটসে জল। অর্জুন তাকে কাছে টেনে জড়িয়ে ধরে। সাধু বাবা আকাশের দিকে তাকিয়ে একটা প্রণাম করেন সেই সময়। জয় মা, জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। তুই আছিস মা, তুই আছিস, তুই আছিস তোর সন্তানদের সাথে, তুই আছিস মা, তুই আছিস। জয় মা তারা, জয় মা, জয় মা, জয় মা। তোরা এখন বিপদ মুক্ত। যা, প্রস্তুত হ, তোদের নতুন জীবনের জন্য প্রস্তুত হ তোরা। আর বিয়েতে কিন্তু আমাকে বলতে ভুলিস না মা, তাহলে কিন্তু সম্পর্ক শেষ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। জয় মা, জয় মা। শুনছিলেন আজকের গল্প শুভ্রদীপ হালদারের লেখা মৃত্যু পিশাচ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।